বাংলার আঙ্গিকে বলা যায় ভারতের আঙ্গিকে নতুন পালক জুটেছে। কি বলুন তো, জঙ্গি। ঠিক শুনছেন। এতদিন যা জম্মু কাশ্মীরে শোনা যেত তা এখন শোনা যাচ্ছে সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে, কখনো এই রাজ্যে কখনো বা ভিন্ন রাজ্যে। বিশেষ করে আজ আমরা কথা বলবো এই রাজ্যকে নিয়ে। তার কারণ শুধু এই রাজ্যের সাধারণ মানুষের জন্য থ্রেট নয়, থ্রেট এসে দাঁড়িয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরও। ঠিক শুনছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরেও জঙ্গি আক্রমণ হতে পারে, জঙ্গি হামলা হতে পারে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। আর ঠিক সেই বেসিসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, এ রাজ্যের সরকারকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে স্বাস্থ্যমন্ত্রী, একাধারে পুলিশ মন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী। আর এই সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দিকে সরাসরি নিশানা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ এ বিষয় নিয়েই আলোচনা হবে আগামী 1 ঘন্টায়। আমরা জানার চেষ্টা করব এই জঙ্গি আদৌ জঙ্গি নাকি শস্যের মধ্যেই ভূত। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর আজকে আলোচনার বিষয় জঙ্গি আক্রমণের হুঁশিয়ারি বিরোধী দলনেতাকে। বাড়তি কথা নয়, সরাসরি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন, বাংলাদেশি জঙ্গিদের নিশানায় শুভেন্দু, রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। হামলার ছক কষে 3 জঙ্গির বাংলায় প্রবেশ। হারকাতুল মুজাহিদিন ও হিজবুত তাহরির জঙ্গিদের নিশানায় শুভেন্দু। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদের জের পদ্মাপাড়ের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড়দিনের পরের দিন অর্থাৎ 26শে ডিসেম্বর তার উপর হামলার আশঙ্কা প্রকাশ করে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার ভিত্তিতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, গত 16ই ডিসেম্বর গোয়েন্দা সংস্থার তরফে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা। হামলার ছক কষে ইতিমধ্যেই 3 জঙ্গি বাংলায় ঢুকে পড়েছে বলে খবর। প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারীর ওপর চলছে নজরদারি, গোয়েন্দা সূত্রে খবর। জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু। তাতে যাতে কোনো ফাঁক না থাকে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে। রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। কেমিক্যাল স্প্রে থাকে তো দুনিয়ার নানা রকম, যেটা আগেও আমি বলেছিলাম। এখন দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। গত কয়েক মাস ধরেই উত্তাল বাংলাদেশ। দিনে দিনে বাড়ছে মৌলবাদীদের অত্যাচার, চরমে হিন্দু নির্যাতন। একাধিকবার হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণেই এই হামলার ছক বলে খবর। এই বিষয়ে এক বিজেপি নেতা বলেন, তারা এই আশঙ্কা আগেই করেছিলেন, তবে এভাবে ভয় দেখানো যাবে না। শুভেন্দু অধিকারী হিন্দুদের জন্য লড়াই করবেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এছাড়াও হিন্দি সিনেমার স্ক্রিপ্ট অথবা বলা যেতে পারে অনেক বাংলা সিনেমারও স্ক্রিপ্ট। কেন বলছি বলুন তো, তার কারণ নেতা দাঁড়িয়ে রয়েছে, ধরে নিন, একটু অ্যাজাম্পশন করুন, নেতা স্টেজে কিছু বলছেন, বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় একজন ব্যক্তি যিনি পোর্টালে কাজ করেন সেই ব্যক্তি বুম নিয়ে গিয়েছেন, ফেক বুম, এবং তার সামনে গিয়ে বুম ফেলে দিয়েছেন। শুনে মনে হচ্ছে না একটু হিন্দি সিনেমার সংস্করণ? হ্যাঁ, এমনটাই প্রকাশ করছেন অনেকে বলছেন না, সত্যি সত্যি যদি জঙ্গি আক্রমণ হয় তাহলে তো সেটা অবশ্যই চিন্তার। না, আমি বলছি চিন্তা শুধু বাংলায় নয়, চিন্তা রয়েছে সমস্ত ভারতে। কেন বলছি বলুন তো, তার কারণ বাংলাদেশের ইস্যু এখনও তরতাজা রয়েছে, উত্তপ্ত রয়েছে বাংলাদেশের পরিস্থিতি, উদ্বেগ এই ভারতেও। বিশেষ করে ওপার বাংলার রেশ পড়ছে এপার বাংলাতেও। আর ঠিক সে রেশ টেনে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা একের পর এক মন্তব্য করে গিয়েছেন। কখনো বা হিন্দু বাঁচাও, কখনো বা সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কখনো বা তিনি বলছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক অনুপ্রবেশকারীদের জায়গা করে দিচ্ছেন। না, এর প্রমাণ আমরা পেয়েওছি। এই বাংলায় আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কিছুই হয়ে যাচ্ছে। ভোটার কার্ড কী করে পেয়ে যাচ্ছে আমরা জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবসময় আমাদের পোর্টাল খোলা থাকে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন ওঠে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেরকম একজন নেতা, ঠিক সেরকমই সাধারণ মানুষ
ন্যাশনালাইজেশন তাদের রয়েছে, তিনি একজন ইন্ডিয়ান, ভারতীয়ের ওপর আক্রমণ হবে আর আমরা চুপ থাকবো এমনটাও নয়। সাংবাদিক হিসেবে অবশ্যই আজ এই প্রশ্ন তুলব, জঙ্গি আক্রমণ কি করে বাড়ছে, একের পর এক জঙ্গি কি করে ধরা পড়ছে এই ভারতে। যদি সত্যি জঙ্গি আক্রমণ হয়ে থাকে বা হওয়ার কোনো পরিকল্পনা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কেন এখনো পর্যন্ত কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না ভারত সরকারের পক্ষ থেকে? বিশেষ করে এর আগে এতদিন ধরে যারা জঙ্গিরা বিভিন্ন জায়গায় দানা বেঁধেছিল, তারা বাসা বেঁধেছিল, তাদেরকে বোঝা গেল না কেন? প্রশ্ন জানার চেষ্টা করবো, কিন্তু তার আগে পরিচয় পর্বে আসবো যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই প্যানেল ডিসকাশনে এসছেন মাননীয় অমলেন্দু দত্ত, অ্যাডভোকেট, বিজেপি সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় আনন্দ ভৌমিক, তৃণমূলের ব্লক জেনারেল সেক্রেটারি। আপনাদের তিনজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আমি সরাসরি প্রথমেই চলে যাব অমলেন্দু বাবুর কাছে। অমলেন্দু বাবু, থ্রেট শুধু সাধারণ মানুষের নয়, থ্রেট এবার সরাসরি পড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর। শুভেন্দু অধিকারীর ওপর আজ পড়তে পারে এ আশঙ্কা করছেন অর্জুন সিং, এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী একেবারে বলবৎ রয়েছেন। তিনি যেন মেন্টালি একটু অন্যরকম পিসেই থাকেন। তিনি বলছেন সাধারণ মানুষ বাঁচিয়ে নেবেন। অমলেন্দু বাবু, দেখুন, মাননীয় বিরোধী দলনেতার উপরে এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আক্রমণ হওয়ার চেষ্টা হয়েছে, সেটা তিনি নিজেও বলেছেন। আমরা জানি কিছুদিন আগে চণ্ডীপুরে উনার কনভয়ের মাঝখানে একজন চলে এসে বাধা প্রদানের চেষ্টা করেছিল এবং একটা অ্যাক্সিডেন্টাল কেস হয়েছিল, এবং সেখান থেকে বিরোধী দলনেতার উপর এফআইআরও করেছিল পুলিশ, এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছিল। হাইকোর্ট থেকে বিরোধী দলনেতার প্রেয়ার শোনার পরে হাইকোর্ট তাকে সুরক্ষা দেয়, হাইকোর্ট সুরক্ষা দেয় এবং তাতে তিনি অ্যারেস্ট হন না। নালে এই সরকার, তৃণমূল সরকার, এর আগেও বিরোধী দলনেতাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। আজকে বাংলাদেশের ঘটনার পরে এটা জাস্ট অমলেন্দুবাবু, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনি বলছেন বিরোধী দলনেতাকে তৃণমূল কংগ্রেস অথবা রাজ্য সরকার অনেকভাবেই হেনস্থা করার চেষ্টা করেছেন। আচ্ছা, তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কি জঙ্গি পুষছেন? এই আক্রমণ তো জঙ্গিরা করছেন, তৃণমূল কংগ্রেস করছে না তো। না অঞ্জন দা, আজকে তৃণমূল কংগ্রেস এখানে অনুপ্রবেশকারীর মাধ্যমে যে জঙ্গিদেরকে ইম্পোর্ট করিয়েছে, সেটা আপনারাই দেখিয়েছেন। জাভেদ শামীম যে জাভেদ মুন্সি যে অ্যারেস্ট হয়েছে ক্যানিং থেকে গত এক সপ্তাহ আগে, তো সে তো পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত, পাকিস্তানে 7 বার যাতায়াত করা বিগত কয়েক বছরে, এবং বাংলাদেশ হয়ে নেপাল হয়ে বিভিন্নভাবে জঙ্গিদের লজিস্টিক সাপ্লাই করা থেকে শুরু করে আইইডি বানানো থেকে শুরু করে সমস্ত প্রকার, যাকে বলা হয় মানে এ গ্রেড জঙ্গি, যে এ গ্রেড মানে জঙ্গিদের উপরের লেভেলের লোক, সে কলকাতার ক্যানিং থেকে, এবং ক্যানিংটা কার বিধানসভা না মাননীয় মুখ্যমন্ত্রী, যাকে বলতেন যে তুই তো সবসময় বোম মারিস, শওকত মোল্লা, এবং সেই শওকত মোল্লা জোর করে কি করেছে, রোহিঙ্গাদের বস্তি স্থাপন করিয়েছে দক্ষিণ 24 পরগনায়। আপনারা তাহলে এখান থেকে একটা অটোমেটিক ভাবেই ক্লু আপনারা দেখুন কেন এই ঘটনা ঘটলো, কেন ক্যানিং থেকে ইন্টারন্যাশনাল জঙ্গি ধরা পড়লো। তাহলে এই সরকার মদতে, এবং এই বিগত এক সপ্তাহ ধরে আপনারাই খবরে দেখাচ্ছেন যেভাবে জাল পাসপোর্ট চক্র, কলকাতা পুলিশের এসটিএফ, এটা তো আর অন্য পুলিশ ধরেনি যে তৃণমূল বলবো অস্বীকার করবে, কলকাতা পুলিশের এসটিএফ একে একে যেভাবে গ্রেপ্তার করছে এবং যেভাবে তথ্য উঠে আসছে, তাতে তাদেরই পাসপোর্ট তৈরি করতে গেলে আপনারা জানেন প্রত্যেকটা থানায় একটা আইবি অফিসার থাকে। এই আইবি অফিসাররা এনওসি দেওয়ার পরে পাসপোর্ট তৈরি হয়, এবং ওই আইবি অফিসার প্রতিটা থানায় একটা করে আইবি অফিসার পোস্টিং থাকে। তাদের লাস্ট ভেরিফিকেশন রিপোর্ট যাওয়ার পরে গিয়ে পাসপোর্ট ইস্যু হয়। তাহলে টোটালটাই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মদত পুষ্ট অনুপ্রবেশকারী জঙ্গিদেরকে এখানে ভোটার কার্ড নাম তোলা, আধার কার্ড বানিয়ে দেওয়া এবং পাসপোর্ট তৈরি করে দেওয়া, এই যে চক্র, এবং তারা যে টাকার বিনিময়ে এটা দেশের সুরক্ষার সাথে তৃণমূল এই ঘটনাটা বিগত কয়েক বছর ধরে করে আসছে। ভারতীয় জনতা পার্টি আমরা বারবার সেই অপোজ করতাম, আজকে সেটা প্রমাণ হচ্ছে, এবং তাদের সাহস এই জায়গায় গেছে যে তারা বিধানসভার বিরোধী দলনেতাকে
হুমকি দেওয়ার জন্য জঙ্গিদের মাধ্যমে হুমকি দেওয়াচ্ছে বা বেশ অমলেন্দুদা, আমি আপনাকে অপোজ করবো না, অমলেন্দুদা আপনাকে আমি অপোজ করবো না, আমি কোনো রকম এই বিষয়ে কোনো রকম মন্তব্য করবো না, শুধু আমি বলবো আপনি যে মন্তব্যটি করলেন যে তৃণমূল কংগ্রেস জঙ্গিদের দ্বারা বিভিন্ন রকম ব্লা 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 আপনি বললেন, সেই বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। এবার আপনার কাছে আরও একটি বিষয় আমি জানার চেষ্টা করব। আপনি এখন যেভাবে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, সফটওয়্যারের থ্রুতে জুড়েছেন, তাই তো? সফটওয়্যারের থ্রুতে জুড়েছেন, তার মাঝে একটি লেয়ার রয়েছে, সেটা হলো সফটওয়্যার, এবং তারপরেই পিসিআর, দেন অন এয়ার আপনি হচ্ছেন, আমার সঙ্গে কথা বলছেন। আচ্ছা, তার আগে তো সফটওয়্যারটা রয়েছে, দুম করে তো পিসিআরের ওপর দোষ দেওয়া যায় না। যদি আপনি এখন অন এয়ার হচ্ছেন, পিসিআরের উপর জোর দেওয়া যায় না, তাহলে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা তার আগে থাকে সীমান্তে, বারবার সেই জিনিসটা আপনারা কেন ভুলে যান? দুমদাম রাজ্য সরকারের উপর আপনারা দোষ দিচ্ছেন, রাজ্য সরকার যাবতীয় জিনিস দিচ্ছে, কিন্তু সীমান্তে কারা রয়েছে সেটাও তো আপনাদেরকে ভাবতে হবে। সেই বিষয় নিয়ে আপনারা কতটা ওয়াকিবহল অমলেন্দুদা? দেখুন অঞ্জনদা, সীমান্তে বিএসএফ সিকিউরিটির জন্য থাকে এবং বিএসএফ এর দায়িত্ব, সেটা অবশ্যই। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ঘটনা, রাজ্য সরকারের সাথে জমির অধিগ্রহণ সংক্রান্ত প্রবলেমের জন্য অনেক কিলোমিটার, কয়েক 100 কিলোমিটার ফেন্সিং করা যায়নি পশ্চিমবঙ্গে। সেটা কেন্দ্রীয় সরকার বা বিএসএফ তরফ থেকে অনেকবারই রিকোয়েস্ট করার পরেও এই রাজ্য সরকার বিগত 12 বছর 13 বছর হয়ে গেল আজকে, তাও জমি অধিগ্রহণ করে পুরোটা ফেন্সিং ইচ্ছাকৃতভাবে যাতে না হয় তার জন্য জমি অধিগ্রহণে বাধা দিয়েছেন। তা সত্ত্বেও বিএসএফ এর নিঃসন্দেহে কিছু ফল থাকে, কিন্তু আপনাদেরকে জানতে হবে এই যে দাগি জঙ্গি যারা, তারা কিন্তু সেইভাবে সবাই আসে না। সবাই কিন্তু রাতের অন্ধকারে ফেন্সিং নেই বলে নদী পেরিয়ে বা মাঠ পেরিয়ে ঢুকে আসে না, অনেকেই আসে এখানে। এই যে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, পাসপোর্টের মাধ্যমে, পাসপোর্ট দিয়ে কেউ মেডিকেল গ্রাউন্ডে, কেউ এডুকেশন গ্রাউন্ডে, কেউ কোনো রিলেটিভকে দেখা করার গ্রাউন্ডে ভারতবর্ষে ঢোকে, এবং তারা বারবার ভারতে আসছে আর বারবার ফিরে যাচ্ছে, প্রত্যেকবারেই কিন্তু অবৈধভাবে সবাই ঢোকে না। তাহলে এই অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে আসার জন্য আপনারা যে বিএসএফ কে দায়ী দিচ্ছেন, বিএসএফ এর কোন অফিসার, আমরা দায়ী দিচ্ছি না অমলেন্দুদা, আমরা দায়ী দিচ্ছি না। বিরোধীরা, অনেক বিরোধীদের তৃণমূলের একটাই বক্তব্য থাকে যে অমিত শাহ দপ্তর বা বিএসএফ কেন আটকাচ্ছে না। বিএসএফ আটকানো, যেরকম পুলিশ 100% যদি কেস রেজিস্টার হয় 100% চোরকে ধরতে পারে বা 100% কেসের ফাইসলা করতে পারে না। তাদেরও একটা ইনভেস্টিগেশন সিস্টেমে এরর থাকে। অর্থাৎ আপনি ফিল্টারের কথা বলছেন, আপনি ফিল্টারের কথা বলছেন। ইনভেস্টিগেশন সিস্টেমে এরর থাকে প্রত্যেকেরই, রাইট। আমি এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো দিতে পারবে তৃণমূল সমর্থক। আমি তৃণমূল সমর্থকের থেকে এটা জানার চেষ্টা করবো। আনন্দদা, আপনি যেটা শুনছেন, একসময় খুব সত্যি কথা, তৃণমূল সমর্থক কিংবা বিজেপি সমর্থক যাই হোক না কেন, প্রত্যেকের দিকেই আঙুলটা উঠবে। বিশেষ করে রাজ্য সরকার, ইতিমধ্যে যারা পুলিশের এসটিএফ, কলকাতা পুলিশের এসটিএফ, তারাও এই বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছে। তার আগে অবশ্যই আমি যে লেয়ারের কথা বললাম, সেই লেয়ারও অবশ্যই উপযুক্ত এই বিষয়টিতে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আনন্দদা, একের পর এক জঙ্গি এখানে ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করছে, ফেন্সিংয়ের যে ইস্যু অমলেন্দুদা তুলছে, সেটাও তো ফেলে দেওয়ার মতো নয়। আনন্দদা, তাহলে ফেন্সিংটা হচ্ছে না কেন? কেন রাজ্য আর কেন্দ্র দুজন মিলে সাধারণ মানুষের নিরাপত্তাটাকে ফিক্স করতে পারছে না? আনন্দদা, দেখেন, আজকে দেশের সম্পূর্ণ সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের উপরে। আজকে কেন্দ্রীয় সরকার কি করতে রয়েছে বলছি কেন্দ্রীয় সরকার আজকে ফেডুর হয়ে যাচ্ছে। আজকে বিজেপির যে বন্ধু, উনি নিজেই স্বীকার করে নিলেন যে আমাদের যে অমিত শাহর যে দপ্তর আছে তারা ফেডুর হয়ে যাচ্ছে। কেন ফেডুর হয়ে যাচ্ছে? উনারাই বলছেন জঙ্গিরা কখন কোন দিকে ঢুকছে উনারা তালি পাচ্ছে না। তাহলে এই যে আজকে মানে কথা কখন বললেন উনি? না, উনি তো বলছেন তো কেন্দ্রীয় জঙ্গিরা কোথাতে ঢুকছে আমরা হয়তো বুঝতেই পারছি না। কোন সময় মাছ না না, উনি কোনো বছর অসুস্থতার জন্য আসতেছে। তাহলে এই যে অসুস্থতার জন্য আসতেছে, যে না অসুস্থতার জন্য যে আসতেছে, আজকে কেন্দ্রীয় সরকারের যারা পাসপোর্টের যারা দায়িত্ব থাকে তারা কি করছে? তারা কেন দেখছে না? পাসপোর্টে একটা আইবি অফিসার থাকে, তারা কেন দেখছে না যে আমার দেশে বাংলাদেশে একটা লোক ঢুকলো, তারা কেন এখান থেকে বের করে দিতে পারছে না? কি কারণে? পাসপোর্টটা কারা সামলায়? পাসপোর্ট দপ্তরটা কারা সামলায়? রাজ্য সরকার নিশ্চয় নয়, সেটা কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে। আজকে বিজেপির বিজেপির বন্ধু বলছে যে আজকে রাজ্য সরকার জমি দিচ্ছে না। আজকে তৃণমূল, আমি দুজনকে থামাচ্ছি, আমার প্রশ্ন রয়েছে তৃণমূল আপনাকে আনন্দদা, এটা তো খুব সত্যি কথা, এটা তো খুব সহজলভ্য প্রশ্ন যেটা অমলেন্দুদা বলছে। পাসপোর্ট কে বানায়? পাসপোর্ট রাজ্য সরকার বানায়, সেটা ব্যাপারটা না। পাসপোর্ট যখন আসছে আপনি সেটা বলুন না, আইবি কে বানায়? পাসপোর্টটা কে বানায়?
পাসপোর্টটা কে বানায়? আজকে আধার কার্ডের দায়িত্ব কার? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? সেটাকে বলে। আজকে আধার যদি না হয় তাহলে সে পাসপোর্ট কি করে পায়? তার মানে উনারা আজকে গাফিলতি করছে। আজকে যদি আধারটা যদি সঠিক দিত, না আধারটা যদি আজকে সঠিক দিত তাহলে তো আজকে তো পাসপোর্ট বানাতে পারতো না। আজকে ভোটারের সম্পূর্ণ দায়িত্ব কাদের আছে? ভারতীয় নির্বাচন কমিশনের। না আজকে উনারা তাহলে ফেরুর যে সমস্ত দপ্তর সেটা বলুক উনারা। আর আজকে বলছে রাজ্য সরকার জমি দিচ্ছে না। আজকে ভারত কি 11 বছর আগে স্বাধীন হয়েছে? আজকে তৃণমূল সরকার কতদিন ক্ষমতায় আছে? তাহলে আজকে তার আগে সরকার কাছ থেকে কেন নিতে পারেনি ওনারা? কি কারণে নিতে পারেনি? আজকে ওনাদের গাফিলতি আছে দেখে ওনারাও চায় না যে দেশকে সম্পূর্ণভাবে সুরক্ষা দিতে আমরা পারি আর কি। ওনারাও চাচ্ছে যে আমাদের শস্যময় যিনি ভূত থেকে আজকে মানে ওনাদের কেন্দ্রীয় সরকার যেটা পাঠাচ্ছে যে রাজ্যে বিরোধী দলনেতার উপর জঙ্গি আশঙ্কা হতে পারে, সেটা আমরা সত্যি মিথ্যা জানি না কি হতে পারে। আমরাও চাই না যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের কোনো লোকের ক্ষতি হোক বা কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষতি হোক। একটু স্পেসিফিক বলুন না, বিরোধী দলনেতার ক্ষতি হোক। বিরোধী দলনেতার ক্ষতি হোক, কিন্তু একটা কথা বলছে আজকে এই যে বিরোধী দলনেতার যে রাজনৈতিক উত্থান, আজকে উনি মানে রাজনৈতিক কেরিয়ারে মুখ থুবড়ে পড়ছে। কেন থুবড়ে পড়ছে? উনি যখন বিরোধী দলনেতা হয়েছিল তারপরে একের পর এক নির্বাচনে আজকে উনি হেরে যাচ্ছে। আজকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই আজকে বিজেপির কর্মীদের কাছে হয়তো উনি হয়তো মানে কোথাও হয়তো আক্রান্ত হতে পারে। সেইখান থেকে বাঁচানোর জন্যই আজকে উনি একটা তথ্য খাড়া করে দিচ্ছে আর মিডিয়ার সামনে একটা দিয়ে দিচ্ছে যে জঙ্গি আশঙ্কা হতে পারে। আমরাও চাই না যে জঙ্গি মানে হোক কারো উপরে হামলা, কিন্তু আজকে দেখতে হবে যে শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেরিয়ার বর্তমানে কি পরিস্থিতিতে আছে। উনি যখন থেকে বিরোধী দল নেতা হচ্ছে তারপর থেকে একটাও নির্বাচন জিততে পারেনি। আজকে উপনির্বাচন বলুন লোকসভাটা বলুন, আজকে দেখুন কি পরিস্থিতিতে আছে। যার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বাঁচানোর জন্যই শুভেন্দুকে আজকে মিডিয়ার সামনে হাইলাইট করতে যাচ্ছে। আমি অতি দ্রুত অমলেন্দুদার কাছে যাব, কিন্তু তারপরেই আমি রতনদার কাছে চলে যাব। অমলেন্দুদা, দ্রুত রিয়াকশন। দেখুন, বিরোধী দলনেতার একটাই যোগ্যতা, তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন এবং মুখ্যমন্ত্রী দেখেন খেলায় হওয়ার জন্য বিশ্বকাপ খেলায় হেরো মুখ্যমন্ত্রীর আন্ডারে পশ্চিমবঙ্গ আছে, আবার বড় বড় কথা বলছেন। আজকে খেলায় হার জিত হতেই পারে, তাই বলে একটা খেলা হারলে পরে সেদিন সব খেলায় হার জিত না। আজকে পরবর্তী ভোটগুলো কি হচ্ছে, পরবর্তী ভোটগুলো কি দেখছে? আনন্দদা প্লিজ, আনন্দদা প্লিজ বলার সুযোগ দিন। না না, কি দেখছেন আজকে? আনন্দদা প্লিজ। নেতার যোগ্যতা তোলা, সেই রকম নেতার যোগ্যতা তোলা তৃণমূল কংগ্রেসের কারো আছে বলে, অধিকার আছে বলে আমরা মনে করি না। মমতা ব্যানার্জি কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। না না অমলেন্দুদা, আমি বারবার রিকোয়েস্ট করছি, আপনি দুজনকেই রিকোয়েস্ট করছি, কেউ কারো কথা এভাবে শুনতে পাচ্ছে না। আমাকে বলতে দাও, যখন আমাকে বলতে দিন। আমি অবশ্যই বলছি, দুজনকেই বলছি, প্লিজ বলার সুযোগ দিন, সবাইকে বলার সুযোগ। আনন্দদা আপনার কাছেও রিকোয়েস্ট করছি। বিরোধী দলনেতার অজন্তা, বিরোধী দলনেতার রাজনৈতিক যে তার দক্ষতা, সেটা তিনি প্রমাণ দিয়েই বিরোধী দলনেতা হয়েছেন। যিনি রানিং মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছেন, ঠিক বলেছেন, থেকে বড় দক্ষতা আমি মেনে নিচ্ছি। ঠিক বলেছেন অমলেন্দুদা, উনি অত্যন্ত দক্ষ একজন মানুষ, যার জেরে লোকসভাতে 2019-এর পরে 2024 সালে এইভাবে সাংসদের সংখ্যা কমে, যেটা কিনা আপনাদেরই দলের একাংশ কথাগুলো বলেন। রতনদা আপনার কাছে যাবো। রতনদা, আপনার রিয়াকশন। শুভ সন্ধ্যা। যে আজকের যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সত্যি একটা মানে চিন্তাকর বিষয় এই কারণে যে ভারতবর্ষের যদি আইবি রিপোর্ট এরকম বলে থাকে যে কোনো একজনের জীবন সংশয় হতে পারে, যে ভারতবর্ষের যে কোনো নাগরিকেরই জীবন সংশয় হলে সেটা বড় চিন্তার বিষয়। এবং দেশের যখন প্রশাসনিক দপ্তর থেকে এরকম কথা বলে, সেটা কিন্তু আমাদের সত্যি ভাবার বিষয়। এখানে তর্ক বিতর্ক করে আসন গরম করাচ্ছে, মূল বিষয় হচ্ছে যে অঞ্জনদা এই ধরনের হুমকি বা যিনি বলছে, তারপরে আবার শোনা যাচ্ছে মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস নাকি শুভেন্দু অধিকারীকে মারিয়ে দিতে পারে। এটাও বড় আশ্চর্যের বিষয়। যে এটা শুনে মনে হবে যে একটা রাজনৈতিক একটা মানে বিষয় নেওয়ার চেষ্টা করি, বিশেষ দৃষ্টি আকর্ষণ। কিন্তু ভারত সরকার যখন এই কথা বলে তখন সেটা বড় চিন্তার বিষয়। কারণ আমরা এর আগে দেখেছি আমাদের যে ভারতবর্ষের যিনি ইন্দিরা গান্ধী ছিলেন, তিনি ওনাকে হত্যা হতে হয়েছিল, রাজীব গান্ধীকে হত্যা হতে হয়েছিল। এই সব ঘটনা আমরা ইতিহাস খুঁজতে পাবো যে না, আইবি রিপোর্ট এরকম কিছু আগাম সতর্কতা জারি করেছিল, তারপরেও ঘটনা ঘটেছে।
কিন্তু বিষয় হচ্ছে অঞ্জনদা, মামা বাড়ি আগুন লেগেছে, হ্যাঁ, ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এরা। কিন্তু একটা ছোট্ট কথা বলি, জানেন আপনার মনে আছে যে ব্যাক পাইপার হ্যামলেট বলে একজন লন্ডনের বংশীবাদক ছিল, সে যদি মনে করতো যে গোটা লন্ডন শহরটাকে ইঁদুর মুক্ত করব, তাহলে কিন্তু সে তার বংশীর শব্দে কিন্তু ইঁদুর মুক্ত করতে পারত। সে কিন্তু লন্ডন শহরের যত বাচ্চা ছিল তাদেরকে কিন্তু ওই বংশীর শব্দ শুনে তাদেরকে কিন্তু পাহাড়ের মধ্যে বন্দি করে রেখে তাদেরকে মেরে ফেলেছে। তো আজকে যে সরকার চলছে, এই সরকার আজকে পাশের বাড়িতে আগুন ধরেছে, কোথায় আমাদের বর্ডার বা যারা মৌলবাদী বা যারা জঙ্গি, যারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে, সেগুলোকে আটকানোর জন্য কোনো রকম পরিকল্পনা নাই, কোনো রকম চিন্তা ভাবনা নাই, শুধুমাত্র রাজনীতি করার জন্য তারা এই ধরনের মানে একে অপরের উপর দোষারোপ করে চলেছে। আজকে বলুন তো অঞ্জনদা, আমরা যেখানে বাস করি বর্ডারের সংলগ্ন এলাকাতে, আমরা জানি বর্ডারে বিএসএফটা থাকে, কিন্তু যে ট্রাকে ট্রাকে যে সমস্ত ধরুন অবৈধভাবে যে গরু বলুন বা বিভিন্ন পণ্য বলুন, তারা কিন্তু আমাদের এই থানার সামনে দিয়ে আমরা কিন্তু প্রায় আমরা দেখে থাকি যে তারা হাজার হাজার ট্রাকে করে তারা মাল নিয়ে চলে যাচ্ছে। আপনি এটা বলছেন রতনদা, আজকে আমার কর্মসূত্রে অবশ্যই আমাকে নিউজ পড়তে হয়, নিউজ জানতে হয়। আজ আমি একটি নিউজ একদম স্পষ্ট সেখানে পড়েছি, সেখানে লেখা রয়েছে যে আজ শওকত মোল্লার জায়গায় সেখানে ঠিক রাত হয়ে গেলেই সেখানে বালি বোঝাই ট্রাক, সেখানে বালি বোঝাই ট্রাক্টর সব পেরোচ্ছে, অথচ শওকত মোল্লা কিছুই জানেন না। এটা হচ্ছে, এটা ফ্যাক্ট। আমার খুব আশ্চর্য লাগে এই বিষয়গুলো। বাংলা এইটাই তো হচ্ছে আমাদের বাংলার যিনি মস্তাদে বসে আছেন, এইগুলো তাদের চোখে পড়ে না। ঠিক, আর ঠিক এই জায়গাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের দিকে কিভাবে নিশানা করেছে রতনদা, একবার দেখুন, আপনারাও অবাক হবেন। এই শুভেন্দু অধিকারী, এই বিরোধী দলনেতা, তিনি সরাসরি বলছেন রাজ্য পুলিশ তোলাবাজিতে ব্যস্ত। দেখুন, ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা। মুসলিম লীগ ট্যুর সরকার চলছে, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। আনন্দদা, এটা অত্যন্ত সত্যি ভাবনার বিষয়। না, ভাবনার বিষয় বলছি। হ্যাঁ, দাঁড়ান রতনদা, হ্যাঁ বলুন বলুন বলুন। ইনি বড় বড় কথা বলছেন, ইনি কে? ইনি আজকে পশ্চিম বাংলার বিজেপি পার্টির একজন নেতা এবং পশ্চিম বাংলার বিরোধী দল নেতা। কদিন আগে ইনি ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, ছিলেন তৃণমূল পার্টি। তিনি আজকে বলছে যে তৃণমূল দলের কথা, কিন্তু হ্যাঁ, এটা হয়তো অলরেডি দল চেঞ্জ করেছে তাই বলতে পারে, সেই দলের হয়ে বলতে পারে না। কিন্তু আপনি বিজেপিতে থাকার পরেও আপনি দেখবেন আনন্দা, ইনি কিন্তু নবান্নের 14 তলাতে দিদি কিন্তু এলাকায় চা খেতে দেখেছিলেন। তিনি তখন বিজেপিতে, সৌজন্য সাক্ষাৎ বলুন আর বাবা কেমন আছে জিজ্ঞাসা করার বলুন, আর উনি কিন্তু চা খেতে দেখেছেন। ইনি ডাক্তারদের আর্যিকরের আন্দোলনের ভুল ত্রুটি ধরে বেরিয়েছিলেন তিনি, যে আন্দোলন ঠিক পথে এগায়নি। ঠিক আছে, এইসব লোকের কথা তত কম বলা যায় তত ভালো। তবে পরিশেষে একটা কথা বলবো অঞ্জনদা, যে যেটা যদি ভারতবর্ষের সরকার এরকম কোন যদি আইবি রিপোর্ট দিয়ে থাকে, আমি কেন বিরোধী দলের নেতার কথা কেন বলছেন অঞ্জনদা? আমরা আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বারবার উদ্বেগ প্রকাশ করেছে যে যেভাবে জঙ্গি প্রবেশ করছে আমাদের বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে এবং ধরা পড়ছে, তাতে উদ্বেগের বিষয়। আপনারা যারা চ্যানেলে প্রোগ্রাম করছেন অঞ্জনদা, আপনাদের নিরাপত্তা নাই। আমরা যারা আপনার চ্যানেলে বসছি, আমাদের নিরাপত্তা নাই। এই নিরাপত্তা কে দিবে? এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত, যেন বর্ডার গুলোকে শক্তপোক্ত করে আটকানো যায় এবং আইবি রিপোর্টের মাধ্যমে যথারীতি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখি কিছু পয়সার বিনিময়ে তারা জাল পাসপোর্ট, জাল নথি তৈরি করে তারা এপার থেকে ওপারে মানুষকে এবার আমি আনন্দদার কাছে যাবো। রতনদা, বুঝতে পেরেছি। আনন্দদা, যেটা বিষয় সরাসরি বিরোধী দলনেতা বলছেন, তিনি বলছেন মুসলিম লীগ, একদম সরাসরি কোট আন কোট তিনি বলছেন। শুধু এটা নয়, তিনি অকপট বোঝানোর চেষ্টা করছেন যে ভোট ব্যাংকের রাজনীতি চলছে এই রাজ্যে। সত্যি যদি তাই হয়,
তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি রাজনীতির থেকেও কমে রয়েছে, নাকি তাদের নিরাপত্তার কোনো সীমা থাকবে না, কোনটা? আজকে বিরোধী দলনেতা যেটা বলছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের সাথে আজকে বিরোধী দলনেতা পেরে উঠতে পারছে না। তখন এরা কি করছে, ধর্মের মধ্যে একটা লড়াইয়ের বিভেদের চেষ্টা করছে, যে ধর্মে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই বাঁধাও, কিন্তু উন্নয়নটা কিভাবে সেই দিকটা এরা দেখছে না। আজকে যখন মুখ্যমন্ত্রীর সাথে উন্নয়নে পারছে না, তখনই এরা এই ধর্মের বিভেদের মধ্যে চলে যাচ্ছে। আজকে উনি যে বলছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নগুলো করছে, দেখেন আজকে কেন্দ্রীয় আজকে যে কংগ্রেসের যে মানে দাদা যে বললো যে আজকে যদি বর্ডার যদি সত্যিকারে সিল করে দেয় বা বর্ডার যদি সত্যিকারে কড়াকড়ি করে, তাহলে আজকে তো এত অনুপ্রবেশ তো হবে না, তো এত জঙ্গি প্রবেশ হবে না। তো তাহলে এই অনুপ্রবেশ আর জঙ্গি যদি না আসতে পারে, তাহলে তো অটোমেটিক্যালি ভারতের উন্নয়ন আরও হতে পারে। আনন্দদা, আমি একই প্রশ্ন আপনার কাছে আবারও রাখার চেষ্টা করবো। আমি ফিল্টারের কথা বলেছিলাম, এই প্রশ্ন করেছিলাম অমলেন্দুদাকে, এবার একই প্রশ্ন আপনাকেও করবো। লেয়ার রয়েছে তো, আমি ধরে নিলাম যে কিছুক্ষণের জন্য যে বিএসএফ সেটা পারেনি, রাজ্য পুলিশ তো রয়েছে, তারা কেন ধরতে পারছে না? তার মানে আপনারাও কোনো জায়গায় ল্যাগ করছেন, স্বীকার করুন না আনন্দদা, ল্যাগ করেছেন, ভুল দেখেন আমি একটা কথা বলছি, আজকে আরজিকার ইস্যুকে নিয়ে বলছি আর কি। আজকে আরজিকার ইস্যু এখান থেকে না বলছি, আজকে যখন দক্ষিণবঙ্গে দুটো ঘটনা হলো, রাজ্য পুলিশ কিন্তু তৎক্ষণাৎ তাদের বিচার করে ফাঁসির ব্যবস্থা হলো, কোর্ট কিন্তু ফাঁসি দিল, কিন্তু সেটা আরজিকারের অনেক পরে। হ্যাঁ, কিন্তু আরজিকার ইস্যুর প্রভাবে সিবিআই যখন ভয় পেয়েছে, আপনি আজকে দেখেন না, সিবিআই যখন তদন্তগুলো করছে, সিবিআই কিন্তু কোনো কেসে সুরাহা করতে পারছে না। সিবিআই তো পারছেই না, পুলিশ পারছে। হ্যাঁ, পুলিশ অবশ্যই চেষ্টা করছে, কিন্তু আজকে দেখেন না ভূমিকা কি ছিল দক্ষিণবঙ্গে দুটো। আজ আমাদের টপিক এটা না, আনন্দ টপিক আছে এটা না, আমরা এবার জঙ্গি নিয়ে আক্রমণ অবশ্যই বলছি। আজকে যে কলকাতার এসটিএফ যেটা বলছে যে এরাও তো জঙ্গি তো ধরতেছে, তো আজকে অসমে যে ভারতবর্ষে 10টা জঙ্গি ধরা পড়ছে, তার মধ্যে 7টাই শোনা যাচ্ছে যে অসম থেকে। তাহলে অসমের জঙ্গিঘাটি কি করে আজকে? আপনি আনন্দ একটু জেনে নেবেন, আপনি হয়তো জানবেনও, একদিন ধরে নেই তারা। আজ হঠাৎ চলে আসেনি, গতকাল চলে আসেনি, তার আগের দিন চলে আসেনি, দীর্ঘদিন ধরে তারা এখানে আছে, বাসা বেঁধে রয়েছে, আর আজ কলকাতা এসটিএফ ধরতে পারছে। আপনি বলছেন এটাকে আমরা পজিটিভ ভাবে ধরবো? এতদিন ধরে তারা যে কোনো রকম প্রসেস করেনি, এতদিন ধরে সাধারণ মানুষের নিরাপত্তায় যে প্রশ্নটা উঠলো, সেই প্রশ্নটার দিকে আমরা তাকাবো না, আমরা এখন তাকাবো যে কলকাতা। অবশ্যই কলকাতা পুলিশ চেষ্টা করছে, যেহেতু আজকে মানে পশ্চিমবঙ্গবাসী অনেক তাও শান্তিতে আছে। আচ্ছা, অনেক শান্তিতে রয়েছি অমলেন্দুদা, শান্তিতে রয়েছি আমরা। দেখুন অঞ্জনদা, আজকে আমার তৃণমূলের বন্ধু যিনি বলছেন যে বর্ডার থেকে কেন ঢুকছে, বর্ডার থেকে ঢোকার পরে আপনার পাড়ায়, আপনার বাড়ির পাশে যে কেউ যখন তখন ইচ্ছে থাকতে পারে কি? তাহলে লোকাল থানার বা লোকাল পুলিশের, আইবি ডিপার্টমেন্ট বা সার্ভিলেন্সের কোনো ভ্যালু নেই। তাহলে বর্ডার থেকে ঢোকা মানেই সে ভারতবর্ষের নাগরিক হয়ে যাবে, এটাই কি নিয়ম? কেন্দ্রেরও তো আইবি আছে, তারা কি করছে? আপনার সময় আপনি বলবেন, অনেক বলেছেন, আমি ধরে নিলাম আপনার কথা মতন যে বিএসএফ ফেলিওর করেছে, বর্ডার থেকে ঢুকেছে, তাহলে বর্ডার থেকে ঢুকে যে কেউ ভারতবর্ষের যে কোনো রাজ্যে ঘুরে বেড়াবে? পারবে না। সেটা দেখিয়ে দিয়েছে অসম সরকার। অসম সরকার সেটা জঙ্গিদেরকে গ্রেপ্তার করে বারবার দেখিয়ে দিচ্ছে, এটা উনিও স্বীকার করছেন। বিজেপির সরকার নো টলারেন্স এই জঙ্গিদের প্রতি বা আতঙ্কবাদীদের প্রতি, জিরো টলারেন্সে যে চলে, তার প্রমাণ হচ্ছে অসমের বিজেপি গভর্নমেন্ট। সেটা ঠিক বলেছেন অমলেন্দুদা, জিরো টলারেন্স আপনারা বিশ্বাস করেন তো? এটি ম্যাপ আপনাদেরকে দেখাই। অবশ্যই ঠিক, একটা ম্যাপ দেখার জন্য এটা দেখানো হয়েছে। টিচারকে বলবো একটু ফুল ম্যাপটা দেখাতে। অমলেন্দুদা বি পেশেন্স, প্লিজ আপনার কাছেই আসবো, একটা ম্যাপ একটু দেখাই। দেখুন ভালো করে ম্যাপটা দেখুন, দেখুন ফুল স্ক্রিন করছি ম্যাপটা। দেখুন গোসাবা, গদখালি, ক্যানিং, মালঞ্চ, কামালগাজি, সায়েন্স সিটি, এটাকে বলে বাসন্তী হাইওয়ে। যদি আমি খুব ভুল না করি আপনারা কারেকশন করে দেবেন, এটাকে বলা হয় বাসন্তী হাইওয়ে। এবং ক্যানিং থেকে সরাসরি কামালগাছি এটি কর্ড লাইন রয়েছে, এই কর্ড লাইন ধরে সায়েন্স সিটিতে পৌঁছে যাচ্ছে। এটা কার মতামত? এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মতামত। যদিও বা কুণাল ঘোষ এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, বিশেষ করুন আমরা যখন এই বিষয়ে পড়াশোনা করছি আমাদের মাথাতেও এই প্রশ্নটাই এসেছিল। আচ্ছা অমলেন্দুদা, আপনারা বলছেন যে এখানে কলকাতা পুলিশ একদিকে যখন ফেলিয়ার হচ্ছে, অন্যদিকে বিরোধী দলনেতা যখন জানেনই, শুভেন্দু অধিকারী যখন জানেন যে এই রুটে যাচ্ছে জঙ্গি, তাহলে তো তার কাছে আগে থেকে এনাফ ইনফরমেশন রয়েছে,
তাহলে কেন জঙ্গি ধরতে এতক্ষণ সময় লাগলো? কেন কেন্দ্রীয় বাহিনী কিংবা কেন্দ্রীয় সংস্থা এই বিষয়টিকে অনেকটা সিরিয়াস নোটে নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে কমিউনিকেশন করে এই জঙ্গিদেরকে আগে ধরতে পারলেন? অমলেন্দুদা, আপনাদেরও কি এখানে ব্যাকফুটে আপনারা রয়েছেন? ঠিক এই জায়গায় কুণাল ঘোষ কি বলছে আপনাদের সামনে রাখি, তারপর একই প্রশ্ন নিয়ে অমলেন্দুদার কাছে আসবো। কুণাল ঘোষ কি বলছে শোনাবো। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন এদের? অমলেন্দুদা ফেলে দিতে পারবেন এই প্রশ্নটিকে? আমার কথা হচ্ছে বিরোধী দলনেতা রুট বলে দিচ্ছেন যে কিভাবে বাসন্তী হাইওয়ে হয়ে এই জঙ্গি ভারতে প্রবেশ করে যাচ্ছে, তাহলে তো সবকিছুই জানতেন। দেখুন, তাহলে এত সময় লাগছে কেন? আজকে বিরোধী দলনেতার কথা জানা মানে অনুযায়ী আপনাকে চলার দরকার নেই। আপনি নিজে আমাদের দক্ষিণ কলকাতার কামালগাজি যেটা দেখাচ্ছেন, দক্ষিণ কলকাতার ইএম বাইপাসের উপরে কামালগাজিতে যাবেন, আপনি একটুখানি এগিয়ে গিয়ে মল্লিকপুরে যাবেন, ওইসব জায়গায় গেলে আপনি নিজেও জঙ্গি গন্ধ পেয়ে যাবেন। এগুলোর জন্য আর এক্সট্রা করে পড়াশোনা করার দরকার হয় না, বা বিরোধী দলনেতা বলেছেন বলে উনার কথা ধরে বলার দরকার হয় না। যে কোনো মানুষ গেলে সেটা বুঝতে পারবেন। যেখানে কলকাতার মেয়র, আমি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব অমলেন্দুদা, আমি বুঝতে পেরেছি অমলেন্দুদা, একটু ক্লিয়ার হতেই হবে অমলেন্দুদা, কারণ দর্শকরা দেখছে একটু ক্লিয়ার হয়ে নি। পাকিস্তানে ছোট পাকিস্তানে, না অবশ্যই না, একদম ঠিক বলেছেন। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক অমলেন্দুদা, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমার তো ছোট প্রশ্ন অমলেন্দুদা, সেটার উত্তর দিন না। আমি বলতে চাইছি যে এই রুটগুলো যখন আপনারা জানেন যে এই জঙ্গিদের গন্ধ আপনারা পেয়ে যাবেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে কেন কলকাতা পুলিশের এসটিএফকে আগে থেকে আপনারা বলছেন না? কেন এই বিষয়টা শুধুমাত্র মিডিয়ায় প্যানেল সেশনে বলছেন কিংবা বিরোধী দলনেতা এইভাবে সংবাদ মাধ্যমের সামনে বলছেন? অঞ্জনদা, ফেডারেল স্ট্রাকচারে আপনারা জানেন রাজ্যের যে ইন্টারনাল সিকিউরিটির ব্যাপার বা রাজ্যের যে পুলিশ, সেটা রাজ্য সরকারের আন্ডারে থাকে, এবং সেখানে অনেক সময় অনেক কিছু রিপোর্টই আসে, ইন্টারনাল রিপোর্ট এসেছে কিনা বা বিরোধী দলনেতা আইবি কে জানিয়েছেন বা সেই আইবি সেই রিপোর্টটা দিয়েছে কিনা, এগুলো অনেক কনফিডেন্সিয়াল হয়। এই রিপোর্ট আমরা দলীয় কর্মী হিসাবে আমাদের জানা উচিত নয় বা জানার অধিকারও নেই। তো সেটা নিঃসন্দেহে যেটা আইবি ডিপার্টমেন্ট, সেন্ট্রাল আইবি ডিপার্টমেন্ট সেটা দেখবে, সেটা তাদের, এটা হচ্ছে যেহেতু এটা জঙ্গি গোষ্ঠীর তদন্তের ব্যাপার, এগুলো নিঃসন্দেহে অনেক সেফটি সিকিউরিটি বা অনেক গোপনীয়তা বজায় রেখে করা হয়, এটা আপনিও জানেন। কিন্তু আমরা যেটা জানি, খালি চোখেই দেখা যাবে। এই যে রুটের কথাটা আপনি দেখাচ্ছেন, আপনারাও খালি চোখে দেখতে পেয়েছেন বলে আপনারা স্ক্রিনে তুলে ধরছেন। আজকে গোসাবায় চলে যান, ক্যানিং এ চলে যান, মল্লিকপুরে চলে যান, মেটিয়াবুরুজে চলে যান, সেখানে হয়েছে তো এনআইএ তদন্ত হয়েছে। মেটিয়াবুরুজে গত 1 বছর আগে ঘটনায় এনআইএ তদন্ত হওয়ার পর আজকে মেটিয়াবুরুজ ঠান্ডা হয়েছে, তো এনআইএ তদন্ত হয়েছে। আজকে তাদেরই সেই মিনি পাকিস্তানের জনক, আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখছিলাম, উনি কোনো একটা সংবাদ মাধ্যমের কোনো একটা জায়গায় বলেছেন যে এনআইএ কে তদন্ত দিয়ে দেওয়া উচিত এসটিএফ এর হাত থেকে নিয়ে, কেন এটা অনেক বড় র্যাকেট আমার মনে হচ্ছে। কলকাতার মেয়র নিজে বলেছেন এই কথা। তাহলে আজকে কলকাতার মেয়র, যিনি জনাব ফিরহাদ হাকিম, যিনি তার বিশেষ সম্প্রদায়কে বা তার নিজের সম্প্রদায়কে প্রমোট করার জন্য কোমর বেঁধে রাস্তায় নেমে পড়েছেন, তাকেও স্বীকার করতে হচ্ছে কলকাতার এসটিএফ ফেলিওর। আজকে কলকাতার মেয়র, যিনি সেই বিশেষ সম্প্রদায়কে প্রমোট করার জন্য বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে সংখ্যা বাড়ানোর নিদান দিচ্ছেন, তিনি বলছেন এসটিএফ ফেলিওর হচ্ছে, এটা এনআইএ কে দেওয়া উচিত। কেন? তিনি জানেন একমাত্র এনআইএ যদি এই তদন্ত করে, তাহলে মেটিয়াবুরুজের মতন এগুলোকেও ঠান্ডা করে দেবে। আর তার জন্য তার কথা শুনে যদি মাননীয় মুখ্যমন্ত্রী এনআইএ তদন্ত রিকোয়েস্ট পাঠান, সেন্ট্রাল গভর্নমেন্ট নিঃসন্দেহে ভাববে, এবং সেটা হলে এই সমস্ত জঙ্গি চক্র আরো তৎপরতার সাথে ধরা পড়বে, এটা আমরা নিশ্চিত। তো আমরা চাই অন্তত এই যে সামাজিক প্রকল্পের মতন পিএম প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম চেঞ্জ করে বাংলা আবাস যোজনার মতন সামাজিক প্রকল্পে যেমন তিনি তার প্রচারের ব্যস্ত থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে অঞ্জনদা, অন্তত এই ইন্টারনাল সিকিউরিটি বা ভারতবর্ষের সুরক্ষার ব্যাপারে তিনি ম্যামে তুতু না করে অন্তত তার স্বচ্ছতাটা বজায় রাখুন, এবং তার অফিসারদেরকে তোলাবাজি থেকে বিরত থেকে এই অনুপ্রবেশকারীদেরকে আইডেন্টিফাই করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে সহায়তা করতে তিনি যাতে নির্দেশ দেন, এটা আমরা হাত জোড় করে অনুরোধ করব। ভারতবর্ষের সুরক্ষার জন্য অন্তত সাধারণ মানুষের জন্য এইটুকু করা উচিত না, যেটা ফিরহাদ হাকিম নিজেই বলেছেন।
ফিরহাদ হাকিম কি বলেছে আমরাও শুনেছি, ফিরহাদ হাকিম কি বলেছেন, মেয়র কি বলেছেন আমরা শুনেছি, অবশ্যই শুনেছি, এবং সেই ঘটনা নিয়েও আমরা কথা বলেছি। শুধু এনআইএ তদন্ত তিনি সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু নিয়েও কথা বলেছেন। রতনবাবু আপনার কাছেও আসছি, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্য, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি রেখেছেন। তিনি এই জঙ্গি বাহিনী নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, সেটা আপনাদের সামনে রাখছি, দেখুন। কোথাও কেউ নেই, ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। আমি একটু ভাবছিলাম এই বাইকটি নিয়ে, অতন্দা আমি আপনার কাছেই আসবো। দুটি বিষয় এখানে অত্যন্ত প্রাসঙ্গিক আমার মনে হয়েছে। এক, ফিশারম্যানদের সঙ্গে জঙ্গিরা মিশে যাচ্ছে। দুই, এই জঙ্গিরা ঠিক একটি রুট দিয়ে এই কলকাতায় ঢুকছে কিংবা আমাদের ভারতে ঢুকছে, এই দুটো বিষয়। আরও একটি বিষয় অত্যন্ত এই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়, কিছুদিন আগে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা কিছু ফিশারম্যান যারা বাংলাদেশে প্রায় 3 মাস ধরে আটকে রয়েছে, তারা এখনও ছাড়া পায়নি। রতনদা। হ্যাঁ দেখুন অঞ্জনদা, যে শুধুমাত্র যে উনি যে কটা দিক বললেন সেদিক থেকে জঙ্গি ঢুকতে তা না। আমাদের যে বাংলাদেশের থেকে বাংলাদেশের বর্ডারটা আমাদের প্রায় 4000 কিলোমিটার বর্ডার, অনেক বড় বর্ডার। যেহেতু বাংলাদেশের সাথে আমাদের একটা সম্প্রীতি এবং ভাষাগত বাঙালি আমরা, ওরাও বাঙালি, বিভিন্ন সম্পর্ক আছে এবং আমাদের একটা নির্ভয়ের একটা জায়গা ছিল যে না ওদের মধ্যে এরকম ব্যাপার স্যাপার সেরকম নাই, ছিল না। কিন্তু একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের ব্যাপারগুলো ঘটছে। কিন্তু তবুও যেহেতু আমাদের একটা আলাদা রাষ্ট্র, আমাদের কিন্তু সজাগ থাকা উচিত ছিল। ও অর্থাৎ আমরা আপনি বলতে চাইছেন শুভঙ্কর সরকার কিংবা আপনারাও জানেন কোন রুট দিয়ে ঢুকছে জঙ্গি? না, আমি সেটা বলিনি অঞ্জনা। আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে বর্ডারটা, আপনার বিএসএফ যে কাটাটা, বহু এলাকা থেকে আছে যেখানে কোনো বিএসএফ এর ছাউনিও নাই, কাটাতারের বেড়াও নাই। আচ্ছা, এই কথাটা আমরা বলতে চাই, বুঝতে পেরেছি। এবং সেই সুযোগ নিয়ে জঙ্গিরা সেই সব রাস্তা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আমাদের এখনই সতর্ক হওয়া উচিত যেন জঙ্গি না ঢুকতে পারে, সেই কথাটা বলেছি অঞ্জলি। এখানে পরের প্রশ্ন আছে, তিনি বললেন যে ধরতে পারছে না। ধরতে না পারার পিছনে অনেক বড় কারণ আছে অঞ্জলি। কারণ দেখুন, এই কিছুদিন আগে একটা প্রমোটারকে কাউন্সিলর একটা তৃণমূলের মেরেছে, 11 দিন 12 দিন হয়ে গেল, তাকে নাকি খুঁজেই পাচ্ছেন না। তো পুলিশের যদি এই অবস্থা হয়, রাজ্য পুলিশে একটা কাউন্সিলরকে ধরতে পারে না, সে জঙ্গি ধরতে চলে যাবে, এটা ভাবতে বড় অবাক লাগছে। তবুও পাশাপাশি বলবো অঞ্জনদা যে আমরা যেহেতু বাঙালি, আমাদের মধ্যে যে সমস্ত আমরা পশ্চিমবাংলায়, আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা উচিত। আমাদের বারবার একটা বার্তা দেওয়া উচিত, কারণ এখানে আমরা দেখছি যে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক তথা রাজনীতি চলছে বিজেপির আর তৃণমূলের মধ্যে। কারণ অঞ্জনদা এটা কিন্তু বড় ভয়ঙ্কর, কারণ মুসলিম মানে জঙ্গি। আমরা কিন্তু বিজেপির যারা আছে তাদের কিন্তু ভাষার ধরন দেখে কিন্তু এটা প্রকাশ পাচ্ছে যে যে সমস্ত আমাদের পশ্চিমবাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তাদের কিন্তু একটা মনে আঘাত দেওয়ার মতো কিন্তু কথাবার্তা চলছে। এটা থেকে বিরত থাকা উচিত অঞ্জনদা। এই কারণ দেখুন, এখানে আমরা বহু ভাষার, বহু সম্প্রদায়ের, বহু ধর্মের মানুষ বাস করি, আমরা একে অপরের মিলেমিশে থাকি, কিন্তু তাদের মনে আঘাত দেওয়ার মতো কথাবার্তা আমাদের বলা উচিত না। আপনারা সম্প্রীতির প্রোগ্রাম এর আগেও করেছেন রঞ্জনদা, বারবার করে যাচ্ছেন, কিন্তু আমরা তবুও দেখছি যে কেউ বলছে যে অমুক ধর্ম জিন্দাবাদ, অমুক ধর্ম মুর্দাবাদ, এরকম ধরনের কথাবার্তা বলাই উচিত। তবুও পরিশেষে একটা কথা বলবো অঞ্জনদা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তার আপনি হয়তো কবিতাটা জানেন, যে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহা মানবের সাগর ছিল। কারণ এই দেশের মধ্যে বহু ধর্মের, বহু ভাষার, সবাই আমরা এক ছিলাম, বাংলাদেশও আমাদের সাথে ছিল, কিন্তু আমরা আলাদা রাষ্ট্র করেছি। এই পরিবেশ, এই পরিস্থিতি থেকে আমাদের এখনই সজাগ থাকা উচিত। আর একটা কথা বলে শেষ করি অঞ্জনদা, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে,
প্রস্তুত হতেছে ঘরে ঘরে, আমাদের প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। আমরা রাজনীতি পরে, আগে দেশ। আমি তো মনে করি যে আগে দেশ, তারপরে রাজনীতি। দেশ বাঁচলে রাজনীতি বাঁচবে। একে অপরের সাথে আমরা সারা জীবন দেশের মানুষের জন্য কথা বলবো, তাতে রাজনীতি করবো, কিন্তু আগে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। আমি জাতীয় কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বলছি না অঞ্জনদা, আমি তার উপরে উঠে বলছি যে আপনার দেশ তো, আপনার চ্যানেলে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখছে, তাই আপনার চ্যানেল থেকে বলি যে দেশটাকে আগে বাঁচান, তারপর রাজনীতি আমরা পরে করবো। এখন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে সমস্ত জঙ্গিরা অনুপ্রবেশ করছে, রাজ্য পুলিশ বলুন আর কেন্দ্রীয় বিএসএফ বলুন, আর এখানকার যারা লোকাল, আমরা যারা জনসাধারণ যারা বসবাস করি, আমাদেরও সজাগ থাকা উচিত, যেন এই বিপদের হাত থেকে আমরা নিজেরা যেন স্থির থেকে যেন এর মোকাবেলা করতে পারি। রতন দা, আপনি কেন্দ্র সরকার বলতে কাকে বললেন? কেন্দ্র সরকার বর্তমানে যে সরকারটা চলছে তাকেই বলছি আমরা। কেন্দ্র সরকারের যে সরকারটা আছে, মোদী সরকারকে বলছি। তিনি কোন দলের অংশ? বিজেপি পার্টি। বেশ, রাজ্য সরকার বলতে আপনি কার কথা বলছেন? রাজ্য সরকার বলতে রাজ্য সরকার মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। ঠিক বলেছেন। জঙ্গির যেমন কোনো রকম কোনো দিক হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল হয় না, ঠিক তেমনভাবেই আপনারাও রাজনীতির প্রেক্ষাপটে থাকতে ঠিকই চান না, কিন্তু রাজনীতিটা ঠিকই টেনে আনেন। ঠিক যেমন আপনি বললেন যে আপনি সাধারণ মানুষ হয়ে কথা বলতে চাইছেন, জাতীয় কংগ্রেসের হয়ে কথা বলতে চাইছেন না, আপনিও ঠিক শেষ লগ্নে এসে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার দুটোকেই নোট করলেন। আর ঠিক এই বিষয় নিয়ে আগামী আরও আধা ঘন্টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন আজকের এই ডিবেট।